আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি ফার্মাকোলজি একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম। তো আমরা আজকে আলোচনা করব রেসপিরেটরি সিস্টেম এবং এতে যে ডিসঅর্ডার বা ডিজিজগুলো হয় সেগুলো দূর বা রিমুভ করার জন্য আমরা যে ড্রাগ ইউজ করি সেই ড্রাগগুলোকে ড্রাগ অ্যাক্টিং অন রেসপিরেটরি সিস্টেম বলে। তো আজকে আমরা সব থেকে যে মোস্ট কমন আমাদের ডিজিজ আমরা দেখতে পাই আমাদের আশেপাশে, তো সেটা হচ্ছে অ্যাজমা বা ব্রঙ্কিয়াল অ্যাজমা। তো আজকে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমার ভিতরে জানবো যে এটা কী বা এর গোলসগুলো কী, এতে কী কী ধরনের ড্রাগস ইউজ করা হয়, তা বিভিন্ন ড্রাগসের যে অ্যাডভান্টেজ, ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি যে ব্রঙ্কিয়াল অ্যাজমাটা কী। ব্রঙ্কিয়াল অ্যাজমাটা হচ্ছে একটা ক্রনিক এয়ারওয়ে ইনফ্লামেশন, যেটার মাধ্যমে যে মাধ্যমে আমরা অক্সিজেনটা নিই বা ছাড়ি, সেই মাধ্যমটাতে এক ধরনের ইনফ্লামেশন হয় বা কনস্ট্রাকশন হয়, যার ফলে শ্বাস নিতে প্রবলেম হয়। এর ফলে আমাদের যে ব্রঙ্কিয়ালটা আছে সেটা ব্রঙ্কিয়াল যে ডায়ামিটারটা আছে সেটা আস্তে আস্তে সরু হয়ে যায়, ফলে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। এছাড়া আমাদের যে এয়ারওয়েটা থাকে সেটা হাইপার রেসপন্সিভভাবে কাজ করতে থাকে, অর্থাৎ একটু হাইপারভাবে রেসপন্স করতে থাকে। এর ফলে যে আমাদের যে মিউকাস সিক্রেশনটা হয় এয়ারওয়েতে সেটা নর্মালের তুলনায় বেড়ে যায় এবং ওইখানে একটা স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়, ফলে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। এর কারণে বিভিন্ন ধরনের কফিং, স্নিজিং বা হুইচিং, তারপর আস্তে আস্তে শ্বাসটা ছোট হতে থাকে এবং আমরা চেস্ট টাইটনেস অনুভব করি। তো এখন আমরা জানবো যে আমরা যে অ্যাজমার কারণে যে আমরা ড্রাগগুলো নিই সেগুলো কি কি উদ্দেশ্যে বা কি কারণে আমরা ড্রাগগুলো নিয়ে থাকি, এগুলো জানবো। প্রথমে রিডিউসিং ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্ট ক্ষতি। আমাদের যে অ্যাজমার কারণে আমাদের ইয়ারওয়েটে যে পরিমাণ ক্ষতি হয় বা যে পরিমাণ ঝুঁকিতে থাকে আমাদের বডি, সেগুলোকে দূর করার জন্য আমরা অ্যান্টি অ্যাজমাটিক থেরাপিটা নিয়ে থাকি। তো প্রথমে আমরা দেখব রিডিউসিং ইম্পেয়ারমেন্ট। প্রিভেন্ট ক্রনিক অ্যান্ড ট্রাবলসাম সিমটমস। আমাদের শরীরে অ্যাজমার কারণে যে ইনফ্লামেশনটা হয় সেটা দীর্ঘদিন যাবত হয় বা অনেক যে আমাদের বডিতে বিভিন্ন ধরনের কষ্টদায়ক যে উপসর্গগুলো দেখা যায় সেগুলো রোধ করার জন্য আমরা এটা নিয়ে থাকি। তারপর লাংসের যে নর্মাল ফাংশনটা থাকে সেই পালমোনারি ফাংশনটাকে মেনটেন করার জন্য নিয়ে থাকি। তারপর আমাদের বডির যে নর্মাল অ্যাক্টিভিটি সেটাকে মেনটেন করার জন্য আমরা এটা নিয়ে থাকি। রিডিউসিং রিস্ক। প্রিভেন্ট প্রোগ্রেসিভ লস অফ লাংস ফাংশন। দীর্ঘদিন এয়ারওয়েতে ইনফ্লামেশন হওয়ার কারণে লাংসের যে নর্মাল ফাংশনটা আছে সেটা ক্ষতিগ্রস্ত হতে থাকে, তো এটা রোধ করার জন্য আমরা এটা নিয়ে থাকি। তারপর প্রিভেন্ট রিকারেন্ট এক্সারবেশন অফ অ্যাজমা। কারণ ঘন ঘন অ্যাজমা হওয়ার কারণে বা ঘন ঘন ইনফ্লামেশন হওয়ার কারণে অ্যাজমার যে একটা তীব্রতা থাকে সেটা রোধ করার জন্য আমরা অ্যান্টি অ্যাজমাটিক থেরাপিটা নিয়ে থাকি। এরপর আসি ব্রঙ্কিয়াল অ্যাজমাতে অনেকগুলো ড্রাগ ব্যবহার করা হয়, সেই ড্রাগগুলোর নাম এখন আমরা দেখব। প্রথমে 1 নম্বরে ব্রঙ্কোডাইলেটর আর 2 নম্বরে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। ব্রঙ্কোডাইলেটরটা এক ধরনের মেডিসিন যেটা আমাদের লাংস এয়ারওয়েটাকে ডাইলেট করে। তো এর ভিতরে আছে বিটা অ্যাগনিস্ট। বিটা অ্যাগনিস্টটা এক ধরনের মেডিসিন যেটা এয়ারওয়েটাকে ওপেন্স করে, যেটা এই অ্যাজমার কারণে টাইট হয়ে যায়, চেস্টটা টাইট হয়ে যায়, তখন এয়ারওয়ের যে ওপেনিংটাকে সেটাকে ডাইলেট করে বা বৃদ্ধি করে। এর ভিতরে আমরা দেখব নন সিলেক্টিভ অ্যান্ড সিলেক্টিভ। নন সিলেক্টিভের ভিতরে অ্যাড্রেনালিন অ্যান্ড এফিড্রিন। তারপর সিলেক্টিভ বিটা টু অ্যাগনিস্ট। সিলেক্টিভ বিটা টু অ্যাগনিস্ট এয়ারওয়েটাকে ডাইলেট করে ইনফ্লামেশনের কারণে যখন টাইট হয়ে যায়। এর ভিতরে শর্ট অ্যাক্টিং ড্রাগ আছে আর লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিংয়ের ভিতরে সালবিউটামল অ্যান্ড টারবিউটালিন। লং অ্যাক্টিংয়ের ভিতরে সালমেটেরল অ্যান্ড ফরমেটেরল। তারপর মিথাইলিন জ্যান্থিন। মিথাইলিন জ্যান্থিনটা এয়ারওয়ে অবস্ট্রাকশন হলে এটা আমরা ব্যবহার করে থাকি। এর ভিতরে আছে অ্যামাইলোফাইলিন, থিওফাইলিন অ্যান্ড থিওব্রোমাইন। অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ। অ্যান্টিমাস্কারিনিক ড্রাগটা লং অ্যাক্টিং ড্রাগ, যেটা ব্রঙ্কাইটিসে ইনফ্লামেশন হলে আমরা ব্যবহার করি। এর ভিতরে আছে ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড অ্যান্ড ট্রাইট্রোপিয়াম ব্রোমাইড। এরপর অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের ভিতরে কর্টিকোস্টেরয়েড। কর্টিকোস্টেরয়েড
আমাদের এয়ারওয়েতে যে হচ্ছে ইনফ্লামেশন হয়, যে সেই জায়গাটাকে হচ্ছে রিলিফ প্রদান করার জন্য হচ্ছে কর্টিকোস্টেরয়েডটা আমরা ব্যবহার করে থাকি। কর্টিকোস্টেরয়েড হচ্ছে দুই ধরনের, সিস্টেমিক অ্যান্ড ইনহ্যালেশন। সিস্টেমিকের ভিতরে আছে হাইড্রোকর্টিসন, যেটা আমরা হসপিটালে প্রায় দেখে থাকি কর্টিসন নামে, যেটা হচ্ছে ইন্ট্রাভেনাসলি দেওয়া হয়। এরপর হচ্ছে প্রেডনিসোলন, হচ্ছে ওরালি আমরা হচ্ছে ট্যাবলেট আকারে ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে ইনহ্যালেশন। ইনহ্যালেশনের ভিতরে আছে বেক্লোমিথাসন আর বুডিসোনাইড। এগুলো হচ্ছে ইনহেলেশনের মাধ্যমে আমরা এই হচ্ছে অ্যাজমার যে ড্রাগগুলো আছে সেগুলো নিয়ে থাকি। এবার মাস্ট সেল স্টাবিলাইজার। মাস্ট সেল স্টাবিলাইজারের ভিতরে আছে ক্রোমোলিন সোডিয়াম অ্যান্ড সোডিয়াম ক্রোমো গ্লাইকেট। লিউকেট্রিন অ্যান্টাগনিস্টের ভিতরে আছে জাফিরলুকাস্ট, মন্টেলুকাস্ট। লিউকেট্রিন সিনথেসিস ইনহিবিটরের আছে জাইলিউটিন। এরপর আসি হচ্ছে সালবিউটামল। আমরা এর আগেই দেখলাম যে হচ্ছে সালবিউটামল হচ্ছে আমরা কোথায় ব্যবহার করি। তো এখন আমরা জানবো যে এই ড্রাগটার হচ্ছে কিছু অ্যাডভান্টেজ কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং এটা ব্যবহারের ফলে যে আমাদের অ্যাডভার্স ইফেক্টগুলো হয় সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব। তো সাধারণত এটা আমরা অ্যাজমার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে ইনহেলেশনের আইভি বা হচ্ছে ইনহেলারের চেয়ে বেশি ওরালিটা হচ্ছে বেশি ইফেক্টিভ। তো এর হচ্ছে যে কিছু সুবিধা আছে, সেগুলো হচ্ছে এটা 1 থেকে 5 মিনিটের ভিতরে এর কার্যকরী ক্ষমতা দেখাতে শুরু করে। এটা খুব কম বা হচ্ছে কার্ডিওভাস্কুলার যে সিস্টেমের বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে অ্যাডভার্স ইফেক্টগুলো আছে সেগুলো খুব কম আকারে হয় বা হচ্ছে কখনো হয় না। এটা হচ্ছে খুব ইজিলি হচ্ছে ইউজ করা যায়, ইভেন হচ্ছে অফিসে বা হচ্ছে হাঁটাচলা করার টাইমে এটা হচ্ছে ব্যবহার করা যায়। এরপর আসি হচ্ছে ইন্ডিকেশন অফ সালবিউটামল। আমরা কোন ক্ষেত্রে সালবিউটামল ব্যবহার করে থাকি? সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্রঙ্কিয়াল অ্যাজমা ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজটা হচ্ছে লাংসের একটা ডিজিজ যেখানে হচ্ছে ব্রিথিং প্রবলেম হয়। এরপর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অফ সালবিউটামল। তো প্রত্যেক ড্রাগেরই কিছু হচ্ছে সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তো এটা হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করার ফলে যে অ্যাডভার্স ইফেক্টগুলো হয় সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ভিতরে হচ্ছে হাইপোটেনশন হবে, প্রেশার অনেক পরিমাণে কমে যাবে। তারপর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে প্রবলেমগুলো হচ্ছে যে ট্রিমোর, বডিতে হচ্ছে যে কোনো একটা জায়গা বা অংশ আনকন্ট্রোলভাবে হচ্ছে কেঁপে ওঠে কিছুক্ষণের ভিতরে, যেটা হচ্ছে কারো কন্ট্রোলে থাকে না। রেস্টলেসনেস মানে অস্থিরতা অনুভব হবে, ইনসোমনিয়া, এটা একটা স্লিপ ডিসঅর্ডার, এনজাইটি উদ্বিগ্ন, কনস্টিপেশন হবে, ইউরিনারি রিটেনশন। ইউরিনারি রিটেনশনটা হচ্ছে কমপ্লিটলি ইউরিনটা পাস হবে না, অর্থাৎ হাফ পাস হওয়ার পর হাফটা রয়ে যাবে এবং কিছুক্ষণ পর পর ঘন ঘন প্রস্রাবের বেগ আসবে। তারপর হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে ব্লাডে হচ্ছে সুগারের পরিমাণটা হঠাৎ করে বেড়ে যাবে। তারপর হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া হচ্ছে ব্লাডে পটাশিয়াম যে নর্মাল লেভেলটা আছে সেটার থেকে কমে যাবে। এরপর আসি হচ্ছে দীর্ঘদিন স্টেরয়েডটা ব্যবহার করার ফলে আমাদের বডিতে কী কী ধরনের অ্যাডভার্স দেখা দেয় সেটা হচ্ছে আমরা নিয়ে এখন আলোচনা করব। তো দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করার ফলে ওয়েট গেইন হবে, অস্বাভাবিক হারে মানুষের শরীরের হচ্ছে যে বডি ওয়েটটা আছে সেটা বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে মুড চেঞ্জ হবে, কখনো হচ্ছে মন ভালো থাকবে, কখনো মন খারাপ থাকবে, এরকম টাইপের হচ্ছে মুড চেঞ্জ হবে। এরপর হচ্ছে দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করার ফলে আমাদের বডিতে একটা দীর্ঘমেয়াদী প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস, যেটা হচ্ছে বোনসের একটা ডিজিজ। এই কারণে বোনসগুলো আমাদের অনেক পরিমাণ দুর্বল হয়ে যায়, সামান্য আঘাতেই ভেঙে যেতে পারে। ব্রুসিং। ব্রুসিং হচ্ছে আমাদের বডিতে যে কোনো জায়গায় একটা আঘাত লাগার ফলে যে কালো একটা দাগ দেখা যায় বা হচ্ছে যে একটা ক্ষত টাইপের সৃষ্টি হয় বা হচ্ছে রক্ত জমাট বাঁধে, সেটাকে ব্রুসিং বলে। তারপর হাইপারটেনশন হবে এবং হাইপারগ্লাইসেমিয়া হবে। এরপর হচ্ছে আমরা যে অ্যাডভান্টেজ অফ ইনহেলড কর্টিকোস্টেরয়েড, আমরা যে হচ্ছে ইনহেলারের মাধ্যমে কর্টিকোস্টেরয়েডটা নিয়ে থাকি সেটার হচ্ছে অ্যাডভান্টেজটা কী? সিস্টেমিক যে অ্যাডভার্স ইফেক্টগুলো আছে সেগুলো হচ্ছে থেকে দূর হবে, বা রেগুলার ব্যবহার করার ফলে বিটা 2 যে অ্যাগনিস্টের ড্রাগগুলো আছে সেটা নেওয়ার প্রয়োজন হবে না। তারপর হচ্ছে অ্যাকিউট যে অ্যাজমা প্রবলেম হয় সেটা হচ্ছে রোধ করা যায়। অ্যাডভার্স ইফেক্ট অফ কর্টিকোস্টেরয়েড। কর্টিকোস্টেরয়েড ব্যবহার করার ফলে কী কী অ্যাডভার্স ইফেক্ট দেখা দিতে পারে? তো ইনহেল কর্টিকোস্টেরয়েড অ্যান্ড সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড। ইনহেল কর্টিকোস্টেরয়েডের ভিতরে আছে এর প্রবলেম হবে কি ওরোফ্যারেঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, মুখে বা হচ্ছে গলায় ধরনের হচ্ছে ইনফেকশন হবে। তারপর হর্সনেস অফ ভয়েস, হঠাৎ করে কণ্ঠ কর্কশ আকার ধারণ করবে। লং টার্ম ব্যবহার করার ফলে হচ্ছে অস্টিওপোরোসিস হবে, ক্যাটারাক্ট চোখে ছানি পড়বে।
তারপর স্লোয়িং রেট দ্য গ্রোথ ইন চিলড্রেন, মানে হচ্ছে চিলড্রেনদের যে হচ্ছে নর্মাল একটা স্বাভাবিক গ্রোথ রেট থাকে সেটা হচ্ছে আস্তে আস্তে কমে যাবে। সিস্টেমিক কর্টিকোস্টেরয়েড ট্রিটমেন্ট অফ ব্রিফ পিরিয়ড, 5 থেকে 10 দিন বা হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করার ফলে যেসব সমস্যাগুলো হবে সেগুলো হলো মুড ডিস্টারবেন্স, তারপর ইনক্রিজড অ্যাপিটাইট, ক্ষুধামন্দা বেড়ে যাবে, ক্যান্ডিডিয়াসিস, মুখে হচ্ছে ইনফেকশন হবে। এরপর আসি মিথাইলিন জ্যান্থিন বা হচ্ছে অ্যামাইনোফাইলিন, ইন্ডিকেশন অফ অ্যামাইলোফাইলিন, মানে অ্যামাইলোফাইলিন ড্রাগটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা, ক্রনিক অ্যাজমা, দীর্ঘদিন যে হচ্ছে অ্যাজমা প্রবলেমটা থাকে সেখানে, ট্রিটমেন্ট অফ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অ্যাপনিয়া, তারপর ছোট বাচ্চাদের ঘুমানোর সময় আমরা হঠাৎ করে দেখি যে হচ্ছে তাদের ব্রিথিংটা হঠাৎ করে থেমে গেছে, তো এই টার্মটাকে হচ্ছে আমরা অ্যাপনিয়া বলি। অর্ডিনারি হেডেক এবং মাইগ্রেনের আমরা হচ্ছে অ্যামাইনোফাইলিন ব্যবহার করে থাকি। এরপর আসি হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যামাইনোফাইলিন। অ্যামাইনোফাইলিনটা হচ্ছে ব্যবহার করার ফলে আমাদের বডিতে কী কী ধরনের অ্যাডভার্স ইফেক্ট দেখা দেয়, সেটা হচ্ছে হেডেক, ডিজিনেস, নশিয়া, বমি বমি ভাব থাকবে, তারপর ট্র্যাকিকার্ডিয়া, আমাদের হার্টবিট হচ্ছে নর্মালের তুলনায় যখন 100 বিট পার মিনিটের বেশি বিট দিতে শুরু করবে সেটাকে হচ্ছে আমরা ট্র্যাকিকার্ডিয়া বলি। তারপর হচ্ছে প্যালপিটেশন, হার্ট হঠাৎ করেই হচ্ছে অনেক বেশি বিট দিবে এবং হচ্ছে অনেক দ্রুত বিট দিতে থাকবে। That's all. Thank you.